হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু শরীফ কমার্স একাডেমি। আজকে অনলাইনে ক্লাস হচ্ছে এমবিএ ফাইনাল ইয়ার অ্যাকাউন্টিং ডিপার্টমেন্টে অ্যাডভান্স কস্ট অ্যাকাউন্টিং এই সাবজেক্টে চ্যাপ্টার নাম্বার 4 জয়েন্ট প্রোডাক্ট অ্যান্ড বাই প্রোডাক্ট। এই চ্যাপ্টার আজকে আমাদের ফার্স্ট লেকচার। আজকে আমরা এই চ্যাপ্টার বেসিক আলোচনা করব। তো জয়েন্ট প্রোডাক্ট এবং বাই প্রোডাক্ট এই চ্যাপ্টারে জাতীয় বিশ্ববিদ্যালয় যে সিলেবাস বন্টন করে দিছে, এই সিলেবাস আলোকে টোটাল এই চ্যাপ্টারকে আমরা দুইটা ফর্মেটে ভাগ করছি। একটা হলো জয়েন্ট প্রোডাক্ট, দুই নাম্বারটা কি বাই প্রোডাক্ট। এই দুইটা ফরম্যাটের মধ্যে যে কোনো ফরম্যাট থেকে একটা প্রশ্ন আসবে পার্ট সিতে। এই প্রশ্নটা মূলত টার্গেট হচ্ছে পার্ট সিকে টার্গেট করে। তো এই চ্যাপ্টার থেকে জাতীয় বিশ্ববিদ্যালয় 2015 সাল থেকে শুরু করে 2022 সাল পর্যন্ত যে প্রশ্নগুলো আছে তার একটা অ্যানালাইসিস এখানে তুলে ধরছি। দেখতেছি যে এই 4 নম্বর চ্যাপ্টার থেকে 2015 সালে পার্ট সিতে একটা, 16 সালে পার্ট সিতে একটা, 17 সালে পার্ট সিতে একটা, 18 সালে পার্সিতে একটা, 19 সালে পার্সিতে একটা, 20 সালে পার্সিতে একটা, 21 সালে পার্ট বি পার্সিতে দুইটা, 22 সালে পার্সিতে একটা। তোমরা পরীক্ষা দিবে 2023 সালে। 2023 সালে এখান থেকে পার্সিতে একটা প্রশ্ন থাকবে। কথায় ক্লিয়ার? জি ভাইয়া। তাহলে এই চ্যাপ্টারটা মূলত আমাদের টার্গেট হচ্ছে পার্ট সিকে টার্গেট করে। পার্ট বিতে আসবে না, কিন্তু পার্ট সিতে 100% আসবে। তো এই চ্যাপ্টার যেহেতু আমাদের নতুন, আজকে আমরা এই চ্যাপ্টারে বেসিক আলোচনা করব এবং শেষে আমরা একটা অঙ্ক করব। তো শুরুতেই আমরা যে বেসিকটুকু জানবো সেটা হচ্ছে এই যে জয়েন্ট প্রোডাক্ট এবং বাই প্রোডাক্ট বলি, এই জয়েন্ট প্রোডাক্ট কি? জয়েন্ট প্রোডাক্টের বাংলা হচ্ছে যৌথ পণ্য। লেখা আছে কোনো উৎপাদনকারী প্রতিষ্ঠান যখন একই প্রকার কাঁচামাল ব্যবহার করে একই প্রক্রিয়ার মাধ্যমে একাধিক দ্রব্য বা পণ্য তৈরি করে এবং উক্ত একাধিক দ্রব্যের গুণগত মান, উৎপাদন ব্যয় তথা বিক্রয় মূল্য প্রায় সমপর্যায় হয়, তখন তাকে বলা হয় কি জয়েন্ট প্রোডাক্ট বা যৌথ উৎপাদন দ্রব্য। এই যৌথ উৎপাদন দ্রব্যগুলো যেহেতু সমপর্যায়ে, সেহেতু এগুলোর কোনোটিকে পৃথকভাবে প্রধান পণ্য হিসেবে গণ্য করা যাবে না। ঠিক আছে? তাহলে জয়েন্ট প্রোডাক্টের মধ্যে কি কোনোটা কি প্রধান পণ্য হিসেবে গণ্য করা যাবে? জয়েন্ট প্রোডাক্টের মধ্যে না ভাইয়া। মানে জয়েন্ট প্রোডাক্টের মধ্যে কখনো মেন প্রোডাক্ট থাকবে না। এরপর আমরা 2 নাম্বার যেটা শিখব, ও এখানে উদাহরণ দিয়ে আছে যেমন ধান, পাট, গম, ভুট্টা, অপরিশোধিত পেট্রোলিয়াম ইত্যাদি। এবার আমরা আসবো মেন প্রোডাক্ট এবং বাই প্রোডাক্ট। এই মেন প্রোডাক্ট এবং বাই প্রোডাক্টটা ভালো করে খেয়াল করতে হবে, কোনটা মেন আর কোনটা বাই প্রোডাক্ট। লেখা আছে একই কাঁচামালের একই প্রক্রিয়া থেকে যখন একাধিক দ্রব্য তৈরি করা হয় এবং উক্ত দ্রব্যগুলোর মধ্যে যখন একটি দ্রব্যের মান অন্য দ্রব্যগুলোর থেকে অধিক মানসম্মত হয় এবং মূল্য বা দামও কি থাকে বলো দেখি বেশি থাকে, তখন অধিক মানসম্মত ও দামের পণ্যকে আমরা কি পণ্য বলবো? মেন প্রোডাক্ট। মেন প্রোডাক্ট। এবং দাম যেটা কম এবং মূল্য যেটা কম সেটাকে আমরা কি প্রোডাক্ট বলবো বলো দেখি? বাই প্রোডাক্ট। বাই প্রোডাক্ট। তার মানে জয়েন্ট প্রোডাক্টের মধ্যে আমাদের মেন বা বাই প্রোডাক্টের সাথে কোনো সম্পর্ক নাই, কিন্তু এই মেনের সাথে আমাদের কার সম্পর্ক আছে বলো দেখি? বাই প্রোডাক্টের সম্পর্ক আছে। লেখা আছে শুরুতে এই পণ্যগুলো যৌথ পণ্যের মধ্যে অন্তর্ভুক্ত থাকে। মোট কথা হলো এই প্রক্রিয়ায় দুই ধরনের পণ্য পাওয়া যায়। একটা হলো মুখ্য বা প্রধান পণ্য, যেটাকে আমরা মেন প্রোডাক্ট বলবো। 2 নাম্বার হচ্ছে কি বাই প্রোডাক্ট। এখানে উদাহরণ দিয়ে আছে, যেমন 1 নম্বরে লেখা আছে ধান তৈরির সময় খড় তৈরি করা হয়। খড় মানে যেটাকে আমরা কি বলি? খ্যার বলি নাকি? তা লেখা আছে এখানে ধান হচ্ছে মুখ্য পণ্য আর খড় হচ্ছে কি উপজাত পণ্য বা বাই প্রোডাক্ট। ঠিক আছে? জি ভাইয়া। আর নিচে উদাহরণ দিয়ে আছে, উদাহরণগুলো আপনারা পড়ে নিন। তাহলে আশা করি মেন প্রোডাক্ট কোনটা আর বাই প্রোডাক্ট কোনটা সেটা আমরা বুঝতে পারছি। এরপর আমাদের যে তথ্যগুলো আছে এগুলো আমাদের সবগুলো হচ্ছে অঙ্ক করার ক্ষেত্রে এগুলো কাজে লাগবে। এগুলো না জানলে কিন্তু অঙ্ক করতে পারবে না। লেখা আছে স্প্লিট অফ পয়েন্ট বা সেপারেশন পয়েন্ট। এটা খুবই গুরুত্বপূর্ণ। এটা প্রত্যেকটা অঙ্ক করার ক্ষেত্রে এই টার্মটা তোমরা পাবা। এই স্প্লিট অফ পয়েন্ট বা সেপারেশন পয়েন্ট বা বিচ্ছিন্ন বিন্দু বা পৃথকীকরণ বিন্দুটা কি, এটা না জানলে কিন্তু অঙ্ক পারবে না। অঙ্কের মধ্যে কিন্তু এই জিনিস থাকবেই। লেখা আছে যে বিন্দুতে যৌথ পণ্যগুলোকে পৃথক করে প্রত্যেকটা দ্রব্যের আলাদা আলাদা নামকরণ করা হয়। যে বিন্দুতে যৌথ পণ্যগুলো পৃথক করে প্রত্যেকটা দ্রব্যের আলাদা আলাদা নাম করা হয় সেই বিন্দুকে কি বলা হয় বলো দেখি? আলাদা আলাদা নামকরণ করা হয়। হ্যাঁ, সেই বিন্দুকে কি বলা হয়?
সেপারেশন পয়েন্ট। হ্যাঁ, স্প্লিট অফ পদ্ধতি বা সেপারেশন কি পয়েন্ট। অর্থাৎ Separation. এই বিচ্ছেদ বিন্দুতে যৌথ পণ্যগুলো পৃথক হয়ে যায় এবং নিজ নিজ নামে কি পায়, স্বাধীন পরিচয় পাওয়া যায়। তার মানে এই বিন্দুতে আইসা ওই মেন প্রোডাক্টগুলো কি হবে, জয়েন্ট প্রোডাক্টগুলো কি হবে বলো দেখি, আলাদা আলাদাভাবে কি করবে, নামগুলি পৃথককরণ করাবে। তাহলে এটা হলো স্প্লিট অফ পয়েন্ট বা সেপারেশন পয়েন্ট। এরপরে যেটা সেটা কি, জয়েন্ট কস্ট। জয়েন্ট কস্ট মানে যৌথ ব্যয়। লেখা আছে যৌথ পণ্যগুলো পৃথক বা আলাদা হওয়ার পূর্বে, তার মানে যেহেতু পূর্বে বলছে তাহলে এই স্প্লিট অফ পয়েন্ট বা সেপারেশন পয়েন্টের আগে না পরে বলো তো দেখি, আগে। 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 দেখা যাচ্ছে যৌথ পণ্যগুলো পৃথক বা আলাদা হওয়ার পূর্বে উক্ত যৌথ পণ্যগুলো তৈরি করার জন্য যে কাঁচামাল, মজুরি বা শ্রম কারখানা ও পরিবহনে ব্যবহার করা হয় তাকে বলা হয় কি, জয়েন্ট প্রোডাক্ট। অর্থাৎ যৌথ পণ্য উৎপাদন করার জন্য যে খরচ হয় তার সমষ্টিকে বলা হয় কি, জয়েন্ট প্রোডাক্ট। এই জয়েন্ট কস্টকে উপযুক্ত পদ্ধতি ব্যবহার করে মুখ্য ব্যয় এবং উপজাত পণ্যের মধ্যে কি করতে হবে, বন্টন করতে হবে। এই মুখ্য ব্যয় মানে কি মেন প্রোডাক্ট, উপজাত পণ্য মানে কি বাই প্রোডাক্ট। এই বন্টন করাটাই হলো এই অধ্যায়ের কি মূল কাজ। কারণ যৌথ ব্যয় বন্টন করতে পারলে অঙ্কের কত পার্সেন্ট সমাধান হয়ে যাবে, 90%. 90%। তাহলে মনে রাখবেন জয়েন্ট কস্টটা যদি আমরা অ্যাকচুয়ালি বন্টন করতে পারি তাহলে আমাদের অঙ্কের 90% শেষ। এখন আসি এই কস্ট বন্টন করার জন্য আমাদের আছে ফার্দার প্রসেসিং, অ্যাডিশনাল কস্ট, আফটার স্প্লিট অফ কস্ট, যার ভালো হচ্ছে পূর্ণ প্রক্রিয়াকরণ, অতিরিক্ত বা পৃথকীকরণ পরবর্তী ব্যয়। যৌথ পণ্যগুলো পৃথক বা আলাদা হওয়ার পর, অর্থাৎ স্প্লিট অফ পয়েন্টের পরে, আলাদা হওয়ার পর মানে স্প্লিট অফ পয়েন্ট বা সেপারেশন পয়েন্ট না, জি ভাইয়া। এরপরে জি ভাই। দ্রব্যগুলোর জন্য অতিরিক্ত খরচ হয় তাকে বলা হয় ফার্দার প্রসেসিং বা অ্যাডিশনাল কস্ট বা আফটার স্প্লিট অফ কস্ট। তার মানে এই ফার্দার প্রসেসিং বা অ্যাডিশনাল কস্ট বা আফটার স্প্লিট অফ কস্ট, এই কস্টগুলি কখন হবে, স্প্লিট অফ পয়েন্টের আগে নাকি পরে বলো তো দেখি, পরে। পরে। এখন পরীক্ষা হলে তুমি যদি এই ফার্দার প্রসেসিং কস্ট কখন দিতে হয়, সেপারেশন পয়েন্টের আগে নাকি পরে, এইটা যদি না জানো তাহলে তুমি অঙ্ক করতে পারবে না। তাহলে আমরা এটুকু পরে কি বুঝতে পারলাম বলো দেখি, ফার্দার প্রসেসিং কস্ট বা অ্যাডিশনাল কস্ট বা আফটার স্প্লিট অফ কস্ট, এটা কি সেপারেশন পয়েন্ট বা স্প্লিট অফ পয়েন্টের আগে হয় নাকি পরে হয়, পরে হয়। পরে হয়। এটা কিন্তু মনে রাখতে হবে। এরপরে আমাদের যে ব্যয়গুলি আছে সেটা লেখা আছে অ্যালোকেশন অফ জয়েন্ট কস্ট। এই যে অ্যালোকেশন অফ জয়েন্ট কস্ট যদি বুঝি তাহলে অঙ্কের কত পার্সেন্ট শেষ বলো দেখি, 90% শেষ। 90%। কারণ এই বন্টন করাটার কয়েকটা পদ্ধতি আছে। লেখা আছে যৌথ পণ্যগুলো পৃথকীকরণ পর্যায় পর্যন্ত মোট উৎপাদন ব্যয় সংগৃহীত হয় তাকে বলা হয় জয়েন্ট কস্ট, যেটা আমরা পড়ছি। এই জয়েন্ট কস্ট বন্টনের কয়েকটা পদ্ধতি আছে, এর মধ্যে জনপ্রিয় পদ্ধতি হচ্ছে অ্যাভারেজ ইউনিট কস্ট বা ফিজিক্যাল ইউনিট মেথড, 2 নাম্বারটা ওয়েটেড অ্যাভারেজ মেথড, 3 নাম্বারটা মার্কেট ভ্যালু মেথড। আমরা এখানে 3টা মেথড, এই 3টা মেথড নিয়ে আমরা ইন্ডিভিজুয়াল আলোচনা করব। পরীক্ষার মধ্যে 3টা মেথডের যে কোনো একটা মেথড আসবে, কথা বুঝতে পারছি? জি ভাইয়া। এইটা কাজ হচ্ছে আপনাদের এই 3টা মেথড ইন্ডিভিজুয়ালভাবে একদম করে রাখতে হবে। যে মেথডটা প্রশ্নে থাকবে আমরা সেই মেথডটা জানি ঝটপট অ্যান্সার করতে পারি। এর জন্য আজকে শুধুমাত্র আপনাদের বেসিকটা শিখাবো। তাহলে আমরা সর্বপ্রথম শিখব অ্যাভারেজ ইউনিট কস্ট বা ফিজিক্যাল ইউনিট মেথড। তো এই পদ্ধতিতে প্রথমে উৎপাদিত এককগুলো যোগ করতে হবে, তারপরে জয়েন্ট কস্টকে উক্ত উৎপাদিত এককগুলোর যোগফল দ্বারা কি করতে হবে, ভাগ করে যার উৎপাদন একক দ্বারা গুণ করে জয়েন্ট কস্ট কি করতে হবে বলো দেখি, বন্টন করতে হবে। তাহলে কথাটা কি, এই পদ্ধতিতে প্রথমে কি করতে হবে, উৎপাদন এককগুলো যোগ করতে হবে। উৎপাদন এককগুলি মানে কি, ইউনিটগুলি কি করব প্রথমে যোগ করব, তারপর জয়েন্ট কস্টকে উক্ত উৎপাদিত এককগুলির যোগফল দ্বারা কি করব, ভাগ করে একক প্রতি যে মান হবে এই মান দ্বারা যার ইউনিটে কি করব বলো দেখি, গুণ করব। তাহলে আসলে একটা উদাহরণ দিছি, যেমন লেট জয়েন্ট কস্ট 2,25,000, এই জয়েন্ট কস্ট 2,25,000, এই 3টা জিনিস উৎপাদন করার ক্ষেত্রে মোট ব্যয় হয়েছে অ্যাট স্প্লিট অফ পয়েন্ট। তাহলে স্প্লিট অফ পয়েন্ট মানে কি,
ওই আলাদা করার পরে টাকা দিয়ে আছে নাকি আলাদা করার আগে টাকা দিয়ে আছে? আলাদা করে আগে টাকা দেওয়া আছে। স্প্লিট অফ মানে কি? স্প্লিট অফ মানে কি আলাদা করার পরে নাকি আলাদা করার আগে? পরে। ভালো করে বলেন, এখন পর্যন্ত ক্লাসে জয়েন। এরপর প্রশ্ন বলছে অ্যালোকেটেড দ্য জয়েন্ট কস্ট আন্ডার ফিজিক্যাল ইউনিট মেথড। এই ফিজিক্যাল ইউনিট মেথড যে কথা, এভারেজ ইউনিট মেথড কি সেম কথা। একই কথা। তাহলে এই মেথডের কাজ কি? প্রথমে ইউনিটগুলি যোগ করব, এই যোগফল দ্বারা মোট কষ্টে ভাগ করব, তারপরে যার যার ইউনিট দ্বারা কী করবো গুণ করব। তাহলে শুরুতেই আমাদের এখানে এর জন্য আমাদের ইউনিট ছিল 22,000, বি এর জন্য ছিল 32, সি এর জন্য ছিল কত 36। তাহলে এই 36,000 তিনটা যোগ করে মোট হয় কত টাকা বলো দেখি? 90,000। 90,000 কি ইউনিট। তাহলে এই 90,000 ইউনিট মোট কত টাকার জন্য? 2,25,000। 2,25,000। তাহলে এ প্রোডাকশনের জন্য আমরা ব্যয় বের করি কিভাবে? এই 2,25,000 এই 90,000 ইউনিট দ্বারা যদি ভাগ করি আমরা কয় ইউনিটের মান পাবো? 1 ইউনিট। এখন এই 90,000 মধ্যে এর কত ইউনিট? 22,000। তাহলে 22,000 দিয়ে গুণ করলে 22,000 ইউনিটের মান পাবো 55,000। সিমিলার ভাবে 2,25,000 90,000 দ্বারা ভাগ, বিয়ের জন্য 90,000 মধ্যে কত হাজার ইউনিট? 32,000। তাহলে 32,000 জন্য পাবো 80,000। সেটটা একই রকমভাবে পারবো? জি ভাইয়া। তাহলে এই যে মেথডটা আমরা শিখলাম, এই মেথডটা কোন মেথড বলেন দেখি? এভারেজ ইউনিট কস্ট মেথড। এভারেজ ইউনিট কস্ট মেথড অথবা কি ফিজিক্যাল ইউনিট মেথড। ইউনিট মেথড। তাহলে আশা করি এই মেথডটা আমরা পারবো। জি ভাইয়া। এবার 2 নাম্বার যেটা সেটা কি ওয়েটেড এভারেজ মেথড, ভারযুক্ত গড় পদ্ধতি। এটা খুবই গুরুত্বপূর্ণ, ভালো করে খেয়াল করতে হবে। লেখা আছে যৌথ উৎপাদিত দ্রব্যগুলো যদিও প্রায় সমমানে হয়ে থাকে তথাপি দ্রব্যগুলোর গুরুত্ব সমান হয় না। এক্ষেত্রে যৌথ দ্রব্যগুলোকে তার বিক্রয় মূল্য এবং চাহিদার ভিত্তিতে সংখ্যা ভিত্তিক গুরুত্ব আরোপ করা হয়। উক্ত সংখ্যা ভিত্তিক গুরুত্ব দ্বারা সংশ্লিষ্ট দ্রব্যগুলোকে গুণ করে ওয়েটেড টোটাল ইউনিট নির্ণয় করা হয়। তারপরে জয়েন্ট কস্টকে উক্ত ওয়েটেড টোটাল ইউনিট দ্বারা ভাগ করে যার যার ভারযুক্ত উৎপাদন হক দ্বারা গুণ করে জয়েন্ট কস্ট নির্ণয় করা হয়। সিমিলার জিনিস আমি একটু বলতেছি, এইটুকু কথাটার সংক্ষিপ্ত রূপ কি? লেখা আছে জয়েন্ট কস্ট 4,00,000 কত 68,000। তাহলে এটা কি ওই আলাদা করার পরে না আলাদা করার আগে? আলাদা করার আগে। আগে। মোট টাকা দিয়েছে 4,68,000। অ্যালোকেটেড দ্য জয়েন্ট কস্ট আন্ডার কি মেথড? ওয়েটেড এভারেজ মেথড। এভারেজ মেথড। ওয়েটেড এভারেজ মেথডের ক্ষেত্রে প্রোডাক্ট এর জন্য ইউনিট দিয়ে আছে 30, বি এর জন্য দিয়ে আছে 32, সি এর জন্য দিয়ে আছে কত 30। প্রোডাক্ট এর জন্য ওয়েট দিয়ে আছে 3, বি এর জন্য দিয়ে আছে 2, সি এর জন্য দিয়ে আছে কত 4। তাহলে এখন আমাদের কাজ কি? প্রথমেই এই যে যে ইউনিটগুলি আছে ইউনিটে এই ওয়েট দ্বারা কি করতে হবে? গুণ করতে হবে। তাহলে আমরা পাবো কি ওয়েটেডের কি ইউনিট পাবো। ওয়েটেডের কি পাবো বলো দেখি? ইউনিট। তাহলে এর জন্য 30,000 ইউনিট দিয়েছে যার ওয়েট দিয়েছে কত 3। তাহলে গুণ করে কত হবে বলো দেখি? 90,000। 90,000। বি এর জন্য 32 ইন্টু 2 দিয়ে আছে তাহলে হবে কত 64। 64,000। তারপর হবে কত 80। তাহলে এই তিনটা আমাদের যোগ করে হবে 2,00,000 কত 34। ঠিক আছে, এই 2,34,000 ইউনিট হচ্ছে 4,68,000 টাকার জন্য। তাহলে 4,68,000কে এই 3,34,000 দ্বারা ভাগ করে আমরা কয় ইউনিটের মান পাবো? 1 ইউনিট। হ্যাঁ 3,34,000 মধ্যে এর জন্য কত হাজার ইউনিট? 90,000। 90,000 দ্বারা কি করব? গুণ করব। কথা বুঝতে পারছি? জি ভাইয়া। বি এর জন্য কিভাবে করব? 64,000 দিয়ে গুণ। কিভাবে বলো? ভাগ কত দিয়ে গুণ কত দিয়ে বলো একটু? 4,68,000 ভাগ 2,34,000 ইন্টু 64,000। কথা বুঝতে পারছি? জি ভাইয়া। তাহলে যে আপনারা যা বললেন এখানে হুবহু আমরা তাই করছি। প্রথমটা 1,80,000, 1,28,000 এবং তৃতীয়টা কত 1,60,000। বুঝতে পারছি? জি ভাইয়া। তাহলে এই ওয়েটেড এভারেজ মেথড আর হচ্ছে ফিজিক্যাল ইউনিট মেথডের মধ্যে পরিবর্তন হচ্ছে। ফিজিক্যাল ইউনিট মেথডের মধ্যে আমাদের ওয়েটেড থাকবে না। ওয়েটেড যেহেতু নাই তার মানে এখানে ইউনিট যা আছে ইউনিটগুলি যোগ করে যার যার টাকা দ্বারা ভাগ করে যার যার ইউনিট দ্বারা গুণ করব। আর ওয়েটের ক্ষেত্রে যদি ওয়েট থাকবে এর জন্য ইউনিটের ওয়েট দ্বারা গুণ করে ওয়েটেডের ইউনিট বের করতে হবে, তারপরে কাজ। ঠিক আছে? তাহলে অতিরিক্ত এই ওয়েটেড দ্বারা কি করতে হবে? ইউনিটে
গুণ করতে হবে। এই কাজটুকু কি অতিরিক্ত, অতএব এটা আমাদের মনে রাখতে হবে। এবং সর্বশেষ যেটা পদ্ধতি সেটা কি মার্কেট ভ্যালু পদ্ধতি। এই মার্কেট ভ্যালু পদ্ধতিটা সবচেয়ে জনপ্রিয় এবং বহুল ব্যবহৃত পদ্ধতি এবং এটা বড় বড় জিনিস। এটা আমাদের সবাইকে একটু ভালো করে খেয়াল করতে হবে। লেখা আছে সবচেয়ে জনপ্রিয় এবং বহুল ব্যবহৃত পদ্ধতি হচ্ছে বাজার মূল্য বা বিক্রয় মূল্য পদ্ধতি, যেটাকে আমরা বলি কি মার্কেট ভ্যালু মেথড। এই পদ্ধতিতে অধিকতর সঠিকভাবে বণ্টন করা যায় বিধায় এটি সবচেয়ে বেশি ব্যবহৃত হয়। এই পদ্ধতিতে পণ্য বা দ্রব্যের বাজার মূল্য বা বিক্রয় মূল্যের উপর ভিত্তি করে জয়েন্ট কস্ট বণ্টন করতে হয়। তাহলে এই পদ্ধতিতে কার মূল্যের উপর ভিত্তি করে জয়েন্ট কস্ট বণ্টন করবো বলো দেখি? বাজার মূল্য বা বাজার মূল্য এবং বিক্রয় মূল্যের উপর। বিক্রয় মূল্যের উপরে। বাজার মূল্য পদ্ধতিকে আবার অনেকগুলি ভাগে ভাগ করা যায়, নিচে দুটি সবচেয়ে বেশি ব্যবহৃত হয়। এই মার্কেট ভ্যালু মেথড কিন্তু অনেকগুলি, এর মধ্যে সবচেয়ে দুইটা যেটা পরীক্ষা হলে উল্লেখ থাকে, যদি উল্লেখ না থাকে তাহলে আমরা দুইটার যে কোনো একটা ব্যবহার করব। এর মধ্যে প্রথম মেথডটা হচ্ছে মার্কেট ভ্যালু অ্যাট স্প্লিট অফ পয়েন্ট মেথড। মার্কেট ভ্যালু অ্যাট স্প্লিট অফ পয়েন্ট মেথড। আর দুই নাম্বারটা হচ্ছে নিট নিয়ারাইজেবল মেথড বা রিজার্ভ কস্ট মেথড। তো এই দুইটা পদ্ধতির যে কোনো একটা প্রশ্নে উল্লেখ থাকবে, যদি উল্লেখ না থাকে তাহলে দুইটা পদ্ধতির সাথে যে তথ্যগুলো আমাদের মিলবে ওই তথ্য অনুযায়ী যদি আমাদের প্রশ্ন থাকে তাহলে ওই তথ্য ওই প্রশ্নটা আমরা ওই মেথড অনুযায়ী অ্যাপ্লাই করতে হবে। তাহলে আসি দেখি প্রথমটার ক্ষেত্রে কী কী তথ্য আমাদের দেওয়া থাকবে। তাহলে প্রথম মেথডটা হচ্ছে মার্কেট ভ্যালু অ্যাট স্প্লিট অফ পয়েন্ট মেথড। যে পর্যায়ে যৌথ দ্রব্যগুলো অ্যাট স্পিড অফ পয়েন্ট অর্থাৎ পূর্ণ প্রক্রিয়াকরণ আগেই বিক্রি করা হয়, মানে এই পদ্ধতিতে পুনরায় প্রক্রিয়াকরণ না করে বিক্রি করা হয়, এবং এই বিক্রয় মূল্য থেকে শুধুমাত্র প্রফিট এবং সেলিং এক্সপেন্স বাদ দিয়ে যে বিক্রয় মূল্য পাওয়া যায় তাকে অনুপাত ধরেই জয়েন্ট কস্ট কী করা হয় বলো দেখি? বন্টন করা হয়। তার ক্ষেত্রে কি পূর্ণ প্রক্রিয়াকরণ আগে কি করা হয় বলো দেখি? বিক্রি করা হয়। এবং বিক্রয় মূল্য থেকে কি কি বাদ যাবে? দুইটা জিনিস বাদ যাবে। কি কি? প্রফিট আর সেলিং এক্সপেন্স। প্রফিট এবং সেলিং এক্সপেন্স, এই দুইটা বাদ দিয়ে আমরা জয়েন্ট কস্ট বণ্টন করে ফেলবো। লেখা আছে যদি দ্রব্যগুলো স্পিড অফ পয়েন্ট এর বিক্রয় মূল্য না থাকে তখন এই পদ্ধতি প্রয়োগ করা যাবে না। এই যে কথাটা, এই কথাটা সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা। কি লেখা আছে বলো দেখি? যদি দ্রব্যগুলো স্পিড অফ পয়েন্টের বিক্রয় মূল্য না থাকে তখন সেক্ষেত্রে আমরা এই 1 নম্বর পদ্ধতি অ্যাপ্লাই করতে পারবো না পারবো না? পারবো না। যদি থাকে অ্যাপ্লাই করা পারবো, যদি না থাকে তাহলে এটা অ্যাপ্লাই করতে পারবো না। মনে রাখবেন এই পদ্ধতিতে কোনোভাবেই প্রসেস কস্ট বা অ্যাডিশনাল কস্ট বাদ দেওয়া যাবে না। তাহলে মনে রাখবেন মার্কেট ভ্যালু অ্যাট স্পিড অফ পয়েন্টের ক্ষেত্রে প্রসেস কস্ট বা অ্যাডিশনাল কস্ট বা ফার্দার কস্ট যেটাকে বলি, এই খরচগুলি কি আসে নাকি আসে না? আসে। আসে না আসে না? ভালো করে বলো। আসে না। আসে না। আসবে কেন? কারণ এই পদ্ধতির ক্ষেত্রে শুধুমাত্র কি বাদ যাবে বলো দেখি? প্রফিট এবং কি সেলিং প্রাইস। অতিরিক্ত কোনো কস্ট এই পদ্ধতিতে বাদ যাবে না যাবে না? যাবে না। যাবে না। তাহলে বলো তো দেখি মার্কেট ভ্যালু অ্যাট স্পিড অফ পয়েন্ট মেথডের ক্ষেত্রে শুধুমাত্র বিক্রয় মূল্য থেকে কটা জিনিস বাদ যাবে? দুইটা। কি কি? প্রফিট আর সেলিং এক্সপেন্স। প্রফিট অ্যান্ড সেলিং এক্সপেন্স। প্রফিট এবং সেলিং এক্সপেন্স বাদ দিয়ে অন্যান্য যদি অতিরিক্ত কোনো কস্ট থাকে সেটা কি এই মেথডের ক্ষেত্রে বাদ যাবে না বাদ যাবে না? বাদ যাবে না। বাদ যাবে না। গুড। তাহলে এখন আসেন একটা উদাহরণ দেই। উদাহরণ দেওয়ার পরে আপনারা বলবেন যে এটা কি আসবে না কি আসবে না। প্রথমে নেম লেট জয়েন্ট কস্ট দিয়ে আছে 1,88,556 অ্যান্ড সিলিং প্রাইস পার ইউনিট অ্যাট দ্য স্পিড অফ মেথড। তিনটা প্রোডাক্ট দিয়ে আছে, প্রোডাক্টের ইউনিট দিয়ে আছে, সেলিং প্রাইস বিফোর প্রসেসিং অর্থাৎ প্রসেসিং করার পূর্বের সেলিং প্রাইস, মানে পূর্ণ প্রক্রিয়াকরণ কি আগে। অর্থাৎ এই যে সেলিং প্রাইসগুলি দিয়ে আছে এখানে কি প্রক্রিয়াকরণের পরে নাকি প্রক্রিয়াকরণের আগে? প্রক্রিয়াকরণের আগে। প্রক্রিয়াকরণের আগে। প্রফিট অন সেলস, যার যার প্রফিট দিয়ে আছে, প্রফিটটা হবে কার উপরে বলো দেখি? সেলসের উপরে। সেলিং এক্সপেন্স দিয়ে আছে, সেলসের কত পার্সেন্ট? 5%, সবগুলো সেলিং এক্সপেন্স। আর লেখা আছে অ্যাডিশনাল কস্ট। এখন নিচে বলছে অ্যালোকেটেড দ্য জয়েন্ট কস্ট আন্ডার মার্কেট ভ্যালু অফ স্পিড অফ পয়েন্ট। তাহলে স্পিড অফ পয়েন্ট মেথডের ক্ষেত্রে এই যে অ্যাডিশনাল কস্টটা এটা কি আমরা বাদ দিব নাকি বাদ দিব না? বাদ দিব না। বাদ দিব না, মানে এটা কি পরীক্ষার মধ্যে এটা কি এই মেথডের ক্ষেত্রে আসবেই না নাকি?
জি ভাইয়া। তো এই মেথডের ক্ষেত্রে প্রফিট থেকে শুধুমাত্র সেলসে বাদ দিব শুধুমাত্র সেলিং প্রফিট এন্ড কি সেলিং সেলিং এক্সপেন্স, আর Sales। অন্য কোনো কিছু এখানে আনা যাবে না। বলো, যাবে না যাবে না? আনা যাবে না। আনা যাবে না, শেষ। তাহলে এখন সমাধানটা কি লেখা আছে? স্টেটমেন্ট শুইং দ্য অ্যালোকেশন অফ জয়েন্ট কস্ট। প্রথমে ডিটেলস এ বি সি এবং টোটালটা আপনার দিলেও হবে, না দিলে কোনো সমস্যা নাই। তাহলে প্রথমেই এই যে আমরা দুইটা লাইন লিখছি, এই দুইটা না লেখা আমরা সরাসরি লিখবো সেলস ভ্যালু। কি বলো বলো দেখি? সেলস ভ্যালু। আর সেলস ভ্যালু বের করি কি? ইউনিটে সেলিং প্রাইস পার ইউনিট দ্বারা গুণ করি। তাহলে এর জন্য ইউনিট ছিল 2000, আমাদের পার ইউনিট কত? 22 টাকা। তাহলে সরাসরি সেল বাই ভালো পাবো কত? 44,000। 25,000 ইন্টু 20 সরাসরি পাবো 50,000। 1800 ইন্টু 20 সরাসরি পাবো কত? 36। ক্লিয়ার? জি ভাইয়া। তাহলে এই মেথডের ক্ষেত্রে বিক্রয় মূল্য থেকে কয়টা জিনিস বাদ দিব বলছিলাম? শুধুমাত্র দুইটা। প্রফিট এবং কি সেলিং Selling এক্সপেন্স। এই Selling প্রফিট এবং সেলিং এক্সপেন্স বাদ দিয়ে অন্য কোনো কিছু প্রশ্নে থাকলেও সেটা কি আনা যাবে না যাবে না? যাবে না। যাবে না। আর এইটুকু যদি আপনি না জানেন তাহলে অঙ্ক করতে পারবেন? না। পারবেন না। এই জন্য সেলস প্রাইস থেকে আমরা প্রথমে বাদ দিব কি? প্রথমে প্রফিট। এই যে প্রফিট বলা আছে 20%, 25%, 22%, তাহলে লিখছি প্রফিট। এই প্রফিটটা কার উপরে বলো দেখি? সেলসের উপর। তাহলে প্রথমটার সেলস 44,000, 44,000 এ 20% 8,800। 50,000 টাকার 25% 12,000 টাকা। 36,000 টাকা 22% 7,920 টাকা। ক্লিয়ার? জি ভাইয়া। সবাই কি বুঝতে পারছেন প্রফিটটা? জি ভাইয়া। আর এটা কি? সেলিং এক্সপেন্স। এটাও সেলসের উপর ধরতে হবে 5%। তাহলে প্রথমটা সেল হচ্ছে 44, 44-এর 5% হচ্ছে 2200, 50-এর 5% 2500, 36-এর 5% 1800। ক্লিয়ার? জি ভাইয়া। এখন আমাদের জয়েন্ট কস্টটা কি? এই 44,000 থেকে এই দুইটা কস্ট বাদ দিলে 33, এখানে হবে 35, এখানে হবে কত? 26,280 টাকা। কথা কি বুঝছেন না বুঝেন নাই বলেন? জি ভাইয়া বুঝতে পারছি। তাহলে এই তিনটা কস্টের যোগফলে হবে 94,200 কত? 88। তাহলে এখন কাজ কি? এই যে 1,88,556-কে এই মোট ইউনিট দ্বারা আমরা মোট টাকা দ্বারা কি করব? ভাগ করব। এর দ্বারা ভাগ করলে আমরা কয় টাকার মান পাবো বলো দেখি? 1 টাকার মান 1 পাবো। টাকা। এন্ড এইটার মধ্যে এর জন্য কত টাকা আছে? 33,000। 33 দ্বারা গুণ করব। বি এর আছে কত? 35, তাহলে 35 দ্বারা গুণ। সি এর আছে 26,800, 26,280 দ্বারা গুণ। তবে 66, 70 এবং 52,500 কত? 60 টাকা। কথা বুঝছেন? জি ভাইয়া। জি ভাইয়া। তার মানে এই বন্টনটা কিন্তু সেই সিম্পল ফিজিক্যাল ওয়েটেড অ্যাভারেজ এবং এটার ক্ষেত্রে সিমিলার। বন্টনটা কিন্তু সিমিলার। জাস্ট এই যে কস্ট যেটা যার উপর বেস করে বন্টন করবে এইটাই কিন্তু মেথড অনুযায়ী কি ভিন্ন ভিন্ন আসতেছে। ঠিক আছে? এই জিনিসটাই বের করাটাই হলো আমাদের এই প্রশ্নের মধ্যে চ্যালেঞ্জিং বিষয়। তাহলে মার্কেট ভ্যালু অ্যাট স্পিড অফ পয়েন্ট মেথডটা আমরা যে করলাম, এই মেথডের ক্ষেত্রে আপনারা জানতে পারলেন যে এই মেথডটা আমরা কখন অ্যাপ্লাই করব? বলো দেখি? পূর্ণ প্রক্রিয়াকরণ আগে যদি কি করা হয় বলো দেখি? বিক্রি করা হয়। তখন সেক্ষেত্রে আমরা এই মার্কেট ভ্যালু অ্যাট স্পিড অফ পয়েন্ট অ্যাপ্লাই করতে পারবো। এবং এটা অ্যাপ্লাই করার ক্ষেত্রে বিক্রয় মূল্য থেকে কয়টা জিনিস বাদ দিব আমরা? দুইটা জিনিস। দুইটা জিনিস বাদ দিব, প্রফিট এবং কি সেলিং Selling এক্সপেন্স। এই expense। দুইটা বাদে অতিরিক্ত কোনো কস্ট বাদ দিয়ে যাবে নাকি যাবে না? যাবে না। যাবে না। যাবে না। কথা বুঝতে পারছি? জি ভাইয়া। ওকে, তাহলে আমাদের প্রথম মেথডটা আশা করি শেষ। এটা কিন্তু পড়তেছি মার্কেট ভ্যালুর ক্ষেত্রে। মার্কেট ভ্যালুর ক্ষেত্রে আরেকটা মেথড আছে, সেটা কি? নিট রিয়ালাইজেবল ভ্যালু মেথড অথবা কি রিভার্স কস্ট মেথড। লেখা আছে এই পদ্ধতির ক্ষেত্রে যৌথ দ্রব্যগুলো চূড়ান্ত পর্যায়ে মানে অ্যাট ফিনিশিং স্টেজ, মানে এক কথায় ফিনিশ গুড, বিক্রয় মূল্য থেকে প্রফিট, সেলিং অ্যান্ড ডিস্ট্রিবিউশন এক্সপেন্স অ্যান্ড ফার্দার প্রসেসিং এক্সপেন্স, এই তিনটা বিষয় বাদ দিয়ে যৌথ ব্যয় বন্টনের অনুপাত নির্ণয় করা হয়। তাহলে আগের স্টেপ আর এটার মধ্যে পার্থক্য কি? আগের স্টেপে শুধুমাত্র প্রফিট অ্যান্ড কি সেলিং এক্সপেন্স বাদ গেছে। ঠিক আছে না? জি ভাইয়া। আর এই ক্ষেত্রে প্রফিট এবং সেলিং এক্সপেন্স সহ অতিরিক্ত হবে আরেকটা কি বলো দেখি? ফার্দার প্রসেসিং কস্ট। Further মানে processing অন্যান্য cost। যদি আনুষঙ্গিক কোনো কস্ট থাকে তাহলে সেটাও কি করব? বাদ দিব। বাদ দিব। এই পদ্ধতি হলো সবচেয়ে জনপ্রিয় এবং বিজ্ঞানসম্মত পদ্ধতি।
ঠিক আছে? তারপরে এতক্ষণ যা বললাম এর মধ্যে সবচেয়ে ইম্পর্টেন্ট মেথড কোনটা? এখন যেটা পড়তেছি সেটা। দেখা যাচ্ছে এই পদ্ধতিতে অধিকতর সঠিক এবং নির্ভুলভাবে বন্টন করা যায় বিধায় এটি সবচেয়ে বেশি ব্যবহৃত হয়। মনে রাখবেন, চূড়ান্ত বিক্রয় মূল্য অর্থাৎ পণ্য প্রক্রিয়াকরণ করার পরে যে বিক্রয় মূল্য নির্ণয় করা হয় তা দিয়ে বিক্রয় একক গুণ করতে হবে এবং যেখান থেকে তিনটি বিষয় কি করতে হবে, সেখান থেকে তিনটি বিষয় কি করতে হবে, বাদ দিতে হবে। কি কি? প্রফিট, সেলিং অ্যান্ড ডিস্ট্রিবিউশন, কি ফার্দার প্রসেসিং কস্ট। কথা বলেন। ফার্দার প্রসেসিং কস্ট। ফার্দার প্রসেসিং কস্ট। ওকে, তাহলে আসেন এইটার ক্ষেত্রে আমরা একটা উদাহরণ দিছি, এই উদাহরণটা পড়লে আমাদের কাজ শেষ। তাহলে এখানে আমাদের আছে কি প্রফিট, ফার্দার প্রসেসিং এবং সেলিং অ্যান্ড ডিস্ট্রিবিউশন এক্সপেন্স। যেমন এক নম্বর বলা আছে এবিসি কোম্পানি প্রডিউস 3 জয়েন্ট প্রোডাক্ট, জয়েন্ট কস্ট দিয়ে আছে 2,20,000 টাকা। এই 2,20,000 টাকার মধ্যে 3টা ইউনিট আছে, সেলস ইউনিট দিয়ে আছে, সেলিং প্রাইস। দেখেন এই সেলিং প্রাইস যারা দিয়ে আছে এটা কিন্তু আর বিফুল লেখা নাই। এটা কি আর বিফুল লেখা আছে? আগের কিন্তু এই যে লেখা ছিল সেলিং প্রাইস বিফোর প্রসেসিং, তার মানে প্রসেস করার কি আগে বিক্রি করছে। আর এইটা শুধুমাত্র লেখা আছে কি সেলিং প্রাইস, তার মানে প্রসেস করার পরে কি করছে, বিক্রয় মূল্য দিয়ে আছে। বুঝতে পারছি? যেহেতু বিক্রয় মূল্যটা প্রসেস করার পরে দিছে, তাহলে প্রসেস করার পরে যে তাহলে আনুষঙ্গিক খরচ কি বাদ দিব না দিব না? বাদ দিব। 100% বাদ দিব। তাহলে এই দুইটা আর এই অঙ্কটা আর আগের অঙ্কের মধ্যে পার্থক্য কি বুঝছেন? এই দুইটা তথ্যের পার্থক্য কি বুঝছেন? জি ভাইয়া। তাহলে প্রফিট লেখা আছে অন সেল, সেলিং এক্সপেন্স লেখা অন সেল এন্ড অ্যাডিশনাল কস্ট। এখন এই অ্যাডিশনাল কস্ট কি, যেহেতু বলছে অ্যালোকেটেড দ্য জয়েন্ট কস্ট আন্ডার নিট রিয়ালাইজ ভ্যালু মেথড, তাহলে এখন এই অ্যাডিশনাল কস্ট কি বাদ দিব না দিব না? দিব। বাদ দিব। এখন বাদ দিব, এই যেহেতু নিট রিয়ালাইজ ভ্যালু মেথড বলছে নাকি। তাহলে আগের মতোই 2000 × 22, 2500 × 20, 1800 × 20, এই সবগুলো গুণ করে সরাসরি আমরা কি বের করবো, সেলস। ঠিক আছে? জি ভাইয়া। এখান থেকে আমরা প্রফিট বাদ দিব, সেলিং এক্সপেন্স বাদ দিব এবং অতিরিক্তভাবে কি বাদ দিব, অ্যাডিশনাল কস্ট। তাহলে প্রফিট বলছে সেলসের 20%, তাহলে 44,000 এর 20% 8,800, 50,000 এর 20% 12,500, 36,000 এর 22% 7,900 কত 20। সেলিং এক্সপেন্স সবার জন্য 5%, তাহলে 44,000 এর 5% হচ্ছে 2,200, 25,000 এর 5% 2,500, 36,000 5% 1,800 টাকা। আর অ্যাডিশনাল কস্ট প্রথমটা 3,000, এরপরে দিয়ে আছে 2,000, এরপরে কত 1200 কত 80। এখন 44,000 এই তিনটা বাদ দিয়ে 30,000, এখানে হবে 33, এখানে হবে কত 25, তাহলে এই তিনটা যোগ করে হচ্ছে 88,000 টাকা। তাহলে এখন বন্টনটা বলেন তো দেখি, এই 2,20,000 কত দ্বারা ভাগ করব? 88,000। দ্বারা ভাগ করব। 88,000 মধ্যে এর কত টাকা আছে? 30,000। সি এর জন্য বন্টনটা কিভাবে করব বলো দেখি। 2,20,000 ভাগ 88,000 ইন্টু 25,000। কথা কি বুঝছেন? জি ভাইয়া। তাহলে নিট রিয়ালাইজ ভ্যালু মেথড এবং মার্কেট ভ্যালু অ্যাট স্পিড মেথড, এই দুইটার মধ্যে পার্থক্য হচ্ছে এটার ক্ষেত্রে যে সেলিং প্রাইসটা পাই সেটা কি প্রসেসিং এর আগে নাকি প্রসেসিং এর পরে? প্রসেসিং এর পরে। এই মার্কেট ভ্যালু অ্যাট স্পিড অফ পয়েন্টের ক্ষেত্রে প্রসেসিং এর আগে থাকবে বিক্রয় মূল্য নাকি প্রসেসিং এর পরে থাকবে? আগে থাকবে। প্রসেসিং এর আগে থাকবে। এবং অ্যাডিশনাল কস্ট কি বাদ দিব না কি দিব না? দিব না। আর দিব না। এই মেথডের ক্ষেত্রে নিট রিয়ালাইজ ভ্যালুর ক্ষেত্রে সেলিং প্রাইসটা কি প্রসেসিং এর আগে না পরে? পরে। যেহেতু পরে, তাহলে অ্যাডিশনাল কস্ট কি বাদ দিব না দিব না? বাদ দিব। বাদ দিব। বাদ দিব। তাহলে এই দুইটার ডিফারেন্স কি বুঝতে পারছেন? জি ভাইয়া। এন্ড জি ভাইয়া। পরীক্ষা হলে যদি কোনো মেথড নিয়ে কথা বলা না থাকে তাহলে আমাদের এই তথ্যগুলি দেখতে হবে, তথ্যগুলি কি কি আছে, যে তথ্যটা যে মেথডের সাথে সম্পৃক্ত আমরা ওই মেথডের অঙ্ক সমাধান করব। কথা বুঝছেন? জি ভাইয়া। তাহলে আমি আজকে আপনাদের বেসিক টুকু কি করলাম, ক্লিয়ার করে দিলাম। এই বেসিক টুকু যদি ক্লিয়ার হয় তাহলে মনে করবেন যে আপনি আপনি অঙ্কর 80% অঙ্ক আপনি কি করবেন, একা একাই সমাধান করতে পারবেন। ঠিক আছে? জি ভাইয়া। এখন আমাকে একটু বলেন যে এই যে আমরা যে এতক্ষণ যে মেথডগুলি করাইলাম এই মেথডের মধ্যে আপনাদের কারো কোনো সমস্যা আছে কিনা। টোটাল 4টা মেথড পড়াইছি। মার্কেট ভ্যালুর মধ্যে 2টা, আর প্রথম ফিজিক্যাল, এরপরে কি ওয়েটেড এভারেজ। এই 4টা মেথডের মধ্যে যদি আপনারা বলেন যে ভাই অমুক মেথডটা আরেকবার একটু রিপ্লাই করলে ভালো হয়, এরকম কোনো মেথড থাকলে আমাকে বলেন, আমি ওইটা আবার একটু আলোচনা করে দিই।
এরপর আমরা ছোট্ট একটা অঙ্ক করবো আজকে, হ্যাঁ। ভাইয়া না, অঙ্ক এবার করার পরে বুঝতে পারবো। তাহলে অঙ্ক করার পরে বুঝতে পারবে নাকি? তাহলে আমরা যেহেতু এই তিনটার মধ্যে সবচেয়ে জনপ্রিয়, সবচেয়ে বিজ্ঞানসম্মত পদ্ধতি কোনটা বলো দেখি? মার্কেট ভ্যালু। মার্কেট ভ্যালুর মধ্যে নাকি? তাহলে মার্কেট ভ্যালুটা আবার কয়টা পদ্ধতিতে করা হয় বলো তো দেখি? দুইটা দুইটা পদ্ধতি। একটা হচ্ছে মার্কেট ভ্যালু অ্যাট স্পিড অফ মেথড, আর এটা কি নিট রিয়ালাইজ মেথড। তাহলে আজকে আমরা এই মেথডে, এই মার্কেট ভ্যালুর মেথডের আমরা একটা অঙ্ক করব, হ্যাঁ। আমরা সিরিয়ালে আজকে অঙ্ক করবো না, আমরা প্রথম অঙ্কটা আগামী ক্লাসে করাবো, প্রথম এবং দ্বিতীয়টা আমরা মার্কেট ভ্যালুটা যেহেতু সবচেয়ে ইম্পর্টেন্ট, এর জন্য আমরা মার্কেট ভ্যালু অঙ্কটা করব। বেসিক কোশ্চেন 3 নাম্বার, যেটা 2014 সালে আসছিল, ঠিক আছে। এই প্রশ্নটা আজকে আমরা একটু দেখব, ওকে স্যার এবং ম্যাডামরা? জি ভাইয়া। ওকে, এবার সবাই আমরা একটু ভালো করে খেয়াল করব। দেখেন অঙ্কটা কি দিয়ে আছে, বলা আছে যে এ ম্যানুফ্যাকচারিং কনসার্ন প্রডিউস 3 প্রোডাক্ট বাই প্রসেসিং র মেটেরিয়াল। তাহলে তারা কয়টা প্রোডাক্ট উৎপাদন করে? 3টা। 3টা। দ্য ফলোইং পার্টিকুলার আর অ্যাভেলেবল ফর এ পার্টিকুলার মান্থ। পার্টিকুলার সেপারেবল কস্ট মানে 3টা ডিপার্টমেন্টে ইন্ডিভিজুয়াল কস্ট দিয়ে আছে, আর এখানে দিয়ে আছে কি টোটাল কস্ট। এই কস্টগুলো হচ্ছে ইন্ডিভিজুয়াল, আর এটা হচ্ছে কি টোটাল। তার এখানে প্রত্যেকটা কস্টই যেমন 42,000 দিয়ে আছে, এটা ABC 3টারই। এখন কার কত টাকা এটা আমরা কি করব, সুন্দর করে বন্টন করব। তো ডিরেক্ট ম্যাটেরিয়াল দিয়ে আছে 42,000 টাকা, এটা 3টার জন্য দিয়ে আছে। ডিরেক্ট লেবারে 9,000, 22, 28, আর টোটাল দিয়ে আছে 94। ভ্যারিয়েবল ফ্যাক্টরির জন্য ABC 3টার জন্য দিয়ে আছে, আর মোট টাকা দিয়ে আছে 59। ফিক্সড ফ্যাক্টরি ওভারহেড 3টা দিয়ে আছে, মোট টাকা দিয়ে আছে 1,09,000। প্রোডাকশন ইউনিট 40, 70 এবং 1 লাখ ইউনিট, অ্যান্ড সেলিং প্রাইস পার ইউনিট দিয়ে আছে 1.6, 2.40 এবং 1.20। বলছে টোটাল কস্ট ইনক্লুডস জয়েন্ট কস্ট হুইচ আর নট ইয়েট অ্যালোকেটেড টু কি প্রোডাক্ট। মানে টোটাল কস্টের মধ্যে এই জয়েন্ট কস্ট কি আছে, অন্তর্ভুক্ত আছে। অর্থাৎ এগুলার মধ্যে এই কস্টগুলি কি আছে, অন্তর্ভুক্ত আছে, যেটা কিনা বন্টন করা হয়েছে না বন্টন করা হয় না বলো দেখি? ইয়েট নট অ্যালোকেটেড। বন্টন করা হয় নাই। বন্টন করা হয় নাই। আমি সবাইকে আবার বলতেছি, যা কথা বলেন স্পষ্টভাবে কথা বলবেন, মাইক্রোফোন কাছে নিয়ে কথা বলেন, ঠিক আছে? তাহলে এই টোটাল কস্টের মধ্যে এই কস্টগুলি কি অন্তর্ভুক্ত আছে, এগুলো কি বন্টন করা হয়েছে না হয় নাই? হয় নাই। হয় নাই। তাহলে আমাদের রিকমেন্ড দুইটা বলছে, এক হচ্ছে অ্যালোকেটেড জয়েন্ট কস্ট বেসড অন মার্কেট ভ্যালু অফ প্রোডাক্ট, অ্যান্ড দুই নম্বর বলছে স্টেটমেন্ট শোয়িং দ্য প্রফিট অফ ইজ কি প্রোডাক্ট। মানে প্রত্যেকটা প্রোডাক্টে আমাদের কি প্রফিট আমাদের কিচ্ছু না, সেলস থেকে কস্টগুলি বাদ দিলে প্রফিট পাবো। এটা বড় কথা না, বড় কথা হচ্ছে প্রথম যে জয়েন্ট কস্টটা বন্টন করবো, এই জয়েন্ট কস্টটা বন্টন করাটা হচ্ছে আমাদের আসল চ্যালেঞ্জিং বিষয়। তাহলে জয়েন্ট কস্টটা বন্টন করার জন্য সর্বপ্রথম আমাদের যে সেপারেশন যে কস্টগুলি আছে, এই কস্টগুলি আগে আমরা ইন্ডিভিজুয়ালভাবে বের করে নিই। এই জন্য ওয়ার্কিং একই লিখছি, ক্যালকুলেশন অফ সেপারেবল কস্ট বা ফার্দার প্রসেসিং কস্ট। এই যেটা ফার্দার প্রসেসিং কস্ট মানে কি অ্যাডিশনাল কস্ট। তো এই অ্যাডিশনাল কস্ট, তাহলে অ্যাডিশনাল কস্ট এর জন্য আমাদের কী কী খরচ দিয়ে আছে? ডিরেক্ট লেবার দিয়ে আছে 9,000, ভ্যারিয়েবল ফ্যাক্টরি ওভারহেড দিয়ে আছে 7,000, অ্যান্ড ফিক্সড ফ্যাক্টরি ওভারহেড দিয়ে আছে কত? 18,000। 18,000। সেটটা হলো প্রোডাকশন ইউনিট, তারপরটা সেলিং প্রাইস। এগুলো তার কস্ট না, তাহলে কস্ট হচ্ছে কয়টা? এই 3টা। তাহলে এর জন্য এই 3টা কস্ট যোগ করে হলো 34,000 টাকা। বিয়ের জন্য 22,000, 16,000, 32, এই 3টা যোগ করে হলো কত টাকা বলো দেখি? 70। 70,000। সি এর জন্য এই 3টা কস্ট যোগ করে হলো কত টাকা? 80,000। মানে এই কস্টগুলো আমাদের যে কস্ট আছে এর থেকে অতিরিক্ত আমরা আরও করছি। মানে অতিরিক্ত যদি কস্ট করছে, তার মানে ফার্দার প্রসেসিং নাকি ফার্দার প্রসেসিংয়ের মানে প্রসেসিংয়ের আগে নাকি পরে হয়েছে এগুলা এই কস্টগুলি?
এই কস্টগুলো কি প্রসেসিং এ আগে হয়েছে না পরে হয়েছে? অতিরিক্ত কস্ট কখন করে? প্রসেসিং করার আগে না পরে? সিং করার পরে। প্রসেসিং করার পরে। পরে হয়েছে। প্রসেসিং করার আগে যদি হয়তো অতিরিক্ত কস্টগুলো লাভ আছে, লাভ নাই। তাহলে এই কস্টগুলো কি প্রসেসিং করার আগে না পরে? পরে। 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 তাহলে এখন আমরা 2 নাম্বার বের করব টোটাল জয়েন্ট কস্ট। জয়েন্ট কস্ট তাহলে কত টাকা? তাহলে জয়েন্ট কস্ট আমরা বের করব টোটাল কস্ট মাইনাস কি টোটাল সেপারেবল বা টোটাল কি ফার্দার প্রসেসিং কস্ট। তাহলে টোটাল কস্ট মানে কি, যে টোটাল কস্ট আমাদের 4টা আইটেম দিয়েছিল। তাহলে এই 4টা আইটেমের যোগফল 3,04,000। এই 3,04,000 মধ্যে আমাদের এই কস্টগুলো অন্তর্ভুক্ত ছিল। তাহলে এই কস্টগুলো আমরা কি 1,84,000, এই তিনটা যোগফল 1,84,000 টাকা আমরা কিও বাদ দিব। তাহলে বাদ দিয়ে অ্যাকচুয়ালি আমাদের জয়েন্ট কস্ট বের হলো কত? 1 লক্ষ কত? 1,20,000 1,20,000। এই 1,20,000 টাকা জয়েন্ট কস্ট এ বি সি তিনটার মধ্যে আছে। এখন কার কত টাকা এটা আমাদের কি করতে হবে বলো দেখি? বন্টন করতে হবে। বের করতে হবে। তাহলে এখন আমরা এই বন্টনটা করব কোন মেথডের ক্ষেত্রে? মার্কেট ভ্যালু অফ প্রোডাকশন। তাহলে আমরা বন্টনটা দেখো ভালো করে খেয়াল করবা। লিখছি টেবিল ফর ক্যালকুলেশন অফ অ্যালোকেশন অফ জয়েন্ট কস্ট অ্যামাং এ বি সি। কোন মেথডের ক্ষেত্রে? মার্কেট ভ্যালু মেথডের ক্ষেত্রে। তাহলে মার্কেট ভ্যালু মেথডের ক্ষেত্রে সর্বপ্রথম আমাদের দুইটা পদ্ধতি। এক হচ্ছে স্পিড অফ পদ্ধতি, এটা কি নিট রিয়েলাইজেবল পদ্ধতি। এখন আমাদের প্রশ্নে ফার্দার প্রসেসিং কস্টটা সেলিং প্রাইস পার ইউনিটে দিয়ে আছে। এটা বিফোর বা আফটার নিয়ে কোনো কথা বলা নাই, এবং ফার্দার প্রসেসিং কস্ট দিয়ে আছে। তাহলে তুমি কি 3 নাম্বার মেথডে এ অ্যাপ্লাই করবা নাকি বি অ্যাপ্লাই করবা? বি নাম্বার মেথডে অ্যাপ্লাই করবা? বি নাম্বার। বি বি নাম্বার। নাম্বারটা। যেহেতু ফার্দার প্রসেসিং কস্ট দিয়ে আছে তার মানে কোনটা অ্যাপ্লাই করবো? নিট রিয়েলাইজেবল মেথড নাকি? তাহলে নিট জি ভাইয়া। রিয়েলাইজেবল মেথডের ক্ষেত্রে ফার্দার প্রসেসিং কস্ট কি আসে না আসে না? আসে। আসে। তাহলে সর্বপ্রথম আমরা দিছি সেলস। তাহলে সেলস বের করবে কি? সেলস প্রোডাকশন ইউনিটে সেলিং প্রাইস পার ইউনিট দ্বারা কি করবো? গুণ করবো। তাহলে এর জন্য আমাদের ইউনিট ছিল 40,000, রেট ছিল 1.6। তাহলে 40,000কে 1.6 দ্বারা গুণ করো, এর জন্য বের হবে 64,000। কথা বুঝতে পারছি? 64,000। জি ভাইয়া। তাহলে বি এর জন্য 70,000কে 2.40 দ্বারা গুণ করবো, হবে 1,68,000। সি এর জন্য 1,20,000 এই 1 লাখকে 1.20 দ্বারা গুণ করবো, হবে 1,20,000। ঠিক আছে? জি ভাইয়া। এবং এই তিনটার যোগফল 3,52,000 টাকা। এটা কি সেলস। এই সেলস থেকে আমরা বাদ দিব প্রফিট, তারপরে সেলিং এক্সপেন্স এবং কি ফার্দার। আর প্রফিট বা সেলিং এক্সপেন্স আমরা কথা বলা ফার্দার কস্ট আছে। তাহলে ফার্দার কস্ট আমরা বাদ দিব, লিখছি ফার্দার প্রসেসিং কস্ট, যেটা ওয়ার্কিং একে বের করছি। তাহলে এর জন্য ফার্দার প্রসেসিং কস্ট কত বের করছিলাম? 34। এখানে 34। বি এর জন্য বের করছে 70। সি এর জন্য বের করছিলাম কত? 80। আর এই তিনটার যোগফল বের হয়েছিল 1,84,000। ক্লিয়ার? জি ভাইয়া। তাহলে জি এখন ভাইয়া। আমাদের বাদ দিয়ে আমাদের বেসিস অফ অ্যালোকেশন অফ জয়েন্ট কস্ট কত হলো? এই দুইটা বিয়োগফল 30, এই দুইটা বিয়োগফল 98, এই দুইটা বিয়োগফল 40, আর এই দুইটা বিয়োগফল 1,68,000। তাহলে আমাদের এই 1,20,000 টাকাকে বন্টন করতে হবে 1,68,000 টাকার মধ্যে। এর জন্য কত আছে? 30,000। বি এর জন্য 95,000। সি এর জন্য 40,000। 40। তাহলে আমরা এর জন্য বন্টন করবো 1,40,000কে এই 1,68,000 দ্বারা যদি ভাগ করি আমরা কয় টাকার মান পাবো? 1 টাকার। এর মধ্যে এর কত আছে 1,68,000 মধ্যে? 30,000। 30 দ্বারা গুণ করলে এর মান হবে 21,400 কত? 29 টাকা। কথা বুঝছেন না বুঝেন নাই? জি ভাইয়া, বুঝতে পারছি। তাহলে বিয়ের জন্য 1,20,000কে 1,68,000 দ্বারা ভাগ করলে 1 টাকার মান হবে। 1,68,000 মধ্যে বিয়ের আছে 98, 98 দ্বারা গুণ করলে মান হবে 70,000। সি এর জন্য সিমিলার ভাবে বের করলে মান পাবো 28,571 টাকা। তাহলে এই যে জয়েন্ট কস্টটা আমরা বন্টন করলাম এ বি সি এর মধ্যে, এর মধ্যে আপনাদের কারো কোনো প্রশ্ন আছে? না ভাইয়া, প্রশ্ন নাই। বুঝছেন সবাই? জি ভাইয়া। ভাইয়া। এটা আমরা 1 নম্বর প্রশ্নে যেটা বলছিল অ্যালোকেটেড জয়েন্ট কস্ট। তাহলে আমরা জয়েন্ট কস্টটা কি করলাম? অ্যালোকেট মানে বন্টন করলাম, এ বি সি এর মধ্যে বন্টন করছি। তাহলে প্রথম প্রশ্নের অ্যান্সার শেষ। 2 নম্বর বলছি স্টেটমেন্ট শোয়িং দ্য প্রফিট অন ইজ প্রোডাকশন। এটা আলাদা প্রশ্ন। প্রফিট বের করব, প্রফিট আমরা আগে থেকেই পারি। তাহলে প্রফিট আমরা বের করবো কি? সেলস থেকে কি বাদ দিব? কস্ট বাদ দিব। তাহলে ইনকাম স্টেটমেন্টের মাধ্যমে আমরা প্রফিট বের করি, লিখছি পার্টিকুলার এ বি সি এবং কি টোটাল টাকা। তাহলে প্রথমে সেলস। সেলস আমাদের প্রশ্নে আগে যা বের করছে, যে এখানে যা বের করছে 64, 1,68,000, 1,20,000।
তাহলে সেলস যার এর টাকা, বি এর টাকা, সি এর টাকা, মোট 3,52,000। সেলস থেকে আমরা কস্ট বাদ দিলে কি পাই বলো দেখি? প্রফিট পাই না? জি ভাইয়া। জি তাহলে কস্ট মানে কি? প্রোডাকশন অফ কস্ট অথবা টোটাল কস্ট লিখতে পারো। এই কস্টের মধ্যে দুই ধরনের কস্ট। এখন বের করলাম জয়েন্ট কস্ট, আর আমার প্রশ্নে কি ছিল বলো দেখি? ফার্দার প্রসেসিং কস্ট ছিল। তাহলে জয়েন্ট কস্ট এর জন্য বের করছি 21,429, বি এর জন্য 70, সি এর জন্য কত? 28,000। তাহলে যার যার কস্ট তার ঘরে দিছি, আর মোট যোগফল ছিল 1,20,000। আর ফার্দার প্রসেসিং কস্ট আমাদের প্রশ্নেই বের করছিলাম এই যে শুরুতে, এর জন্য 34, বি এর জন্য 70 এবং সি এর জন্য কত? 80। তাহলে এই যে এ বি সি যার যার টাকা সব মিলা হচ্ছে 1,84,000। তখন এই দুইটা কস্ট মিলা হয় 55,429। কস্ট সেলস ছিল 64,000, এই 64,000 মধ্যে ব্যয় হয়েছে 55,429, তাহলে প্রফিট হয়েছে 8,571। ক্লিয়ার? জি ভাইয়া। বি এর ক্ষেত্রে কস্ট হয়েছে 1,40,000, যা বিক্রয় মূল্য 1,68,000, তাহলে প্রফিট হয়েছে 28। সি এর ক্ষেত্রে 11,429, মোট প্রফিট এই তিনটা যোগ করে 48,000 টাকা। তাহলে এই হলো প্রফিট। তাহলে প্রফিটটা কি বুঝতে পারছেন কি না? জি ভাইয়া। ভাইয়া প্রফিটের মধ্যে আপনাদের কারো কোনো প্রশ্ন থাকলে বলেন। নাই ভাইয়া। পারবেন তো ইনশাল্লাহ? জি ভাইয়া পারবো ইনশাআল্লাহ। এখন এই যে অঙ্কটা করলাম, এই অঙ্কটা করার একটা কারণ আছে, সেটা হচ্ছে এই মেথডটা সবচেয়ে ইম্পর্টেন্ট। এবং এই অঙ্কের মতো হুবহু আমাদের 3টা অঙ্ক আছে, এই 3টা অঙ্ক আমি আপনাদের বাসায় কাজ দিব। ঠিক আছে? আসেন তাহলে এই প্রশ্নের মতো যদি অঙ্ক দিয়ে পারবেন না? জি ভাইয়া পারবো। ওকে, তাহলে হুবহু এই অঙ্কের মতো আমাদের অঙ্ক হচ্ছে প্রবলেম 2। দেখেন সবগুলো একই, অ্যালোকেটেড জয়েন্ট কস্ট বেজড অন মার্কেট ভ্যালু, আর প্রফিট বের করতে বসে সিমিলার অঙ্ক। 3 নম্বর অঙ্কটা আমাদের সিমিলার অঙ্ক, এবং 4 নম্বর অঙ্কটা হচ্ছে আমাদের কি? সিমিলার অঙ্ক। ঠিক আছে? 3, 4। তাহলে 4, 3 এবং 2 এই 3টা অঙ্ক এবং বেসিক কোশ্চেন 3, এই 4টা অঙ্ক আগামী ক্লাসে আপনারা সবাই ভালো করে করবেন। এবং অঙ্ক করাটা বড় কথা না, বড় কথা লাগে নিয়মটা একটু পড়বেন, এরপর অঙ্ক করবেন। ঠিক আছে? অঙ্ক করার পরে দেখবেন আগামী ক্লাসে আমি যখন এই বেসিক কোশ্চেন 1 করাবো, তখন আপনার জন্য এই প্রবলেম 1 নম্বর অঙ্কটা কী হবে? ইজি হয়ে যাবে। এটা আজকে করাইলে আপনারা বুঝবেন না। এটা আগামী এই 3টা অঙ্ক করলে এবং বেসিক সহকারে যদি পড়ো, তাহলে আগামী ক্লাসে বেসিক কোশ্চেন 1 নম্বর আমাদের জন্য সবার জন্য কী হবে? সহজ হয়ে যাবে। এর জন্য আপনাদের কাছে রিকোয়েস্ট থাকবে, সেটা হচ্ছে আপনারা আগে বেসিকটা পড়বেন, আগে অঙ্ক করতে যাবেন না, আগে বেসিকটুকু পড়বেন। বেসিকটুকু পড়ার পরে বেসিক কোশ্চেন 2 নাম্বারটা করবেন, এরপরে প্রবলেম 2, 3, 4 এই 3টা অঙ্ক নিজ দায়িত্বে অঙ্ক করবেন, দেখবেন অটোমেটিকভাবে সব মিলে যাবে। ঠিক আছে স্যার এবং ম্যাডামরা? জি ভাইয়া। ওকে, তাহলে আজকে ক্লাস আমাদের এই পর্যন্ত থাকবে। আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে প্রশ্ন করতে পারেন।